ফান অ্যান্ড ফান সাসপেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সবুজ চশমা। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত অলৌকিক গল্প সমগ্র বইটি থেকে। শুরু হচ্ছে সবুজ চশমা। বড়দা বলিল, আমিও একদিন তোমাদের মতো নাস্তিক ছিলুম। আমরা সকলে উৎসুকভাবে নিরুত্তর রহিলাম, কারণ এরূপ ভূমিকার উদ্দেশ্য আমাদের অজ্ঞাত ছিল না। কেবল অমূল্য মুখ বিকৃত করিয়া হাসিল। বড়দা টেবিলের ওপর হইতে পা নামাইয়া বলিল, কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর প্রেতজনিত অবিশ্বাস করা একেবারে অসম্ভব। অনেকদিন আগেকার কথা, প্রায় 10 বছর হলো। সেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি। রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলুম। অমূল্য সক্ষোভে কপালে কারাঘাত করিয়া বলিল, আমাদের ভাগ্যই মন্দ, কাকে দোষ দেব? পাছে আবার ঝগড়া বাঁধিয়া যায়, তাই পৃথ্বী তাড়াতাড়ি বলিল, কাউকে দোষ দিতে হবে না। বড়দা, তুমি আরম্ভ করে দাও। বড়দা শত্রু মিত্র সকলকে সমান অগ্রাহ্য করিয়া অবিচলিতভাবে একটা চুরুট ধরাইল। তারপর আরম্ভ করিল, কিউল জংশনের মতো এমন লক্ষ্মী ছাড়া স্টেশন বোধহয় পৃথিবীতে আর কোথাও নেই। লুপ লাইন থেকে যে দিকেই যেতে চাও, কিউল অন্তত 3টি ঘন্টা বিশ্রাম করতেই হবে। সেবার বিয়ে পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলুম, এলাহাবাদে। সন্ধ্যের সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত্রি 8টা নাগাদ কিউলে পৌঁছানো গেল। সেখানে পশ্চিমের ট্রেন আসবে রাত্রে 11টায়। সুতরাং অফুরন্ত অবকাশ। আমার সঙ্গে কেবল একটা স্যুটকেস ছিল। সেটা কুলির জিম্মা করে দিয়ে লম্বা কাকড় ঢাকা প্ল্যাটফর্মের ওপর পায়চারি করতে লাগলুম। ক্রমে ট্রেন বেরিয়ে গেল স্টেশন থেকে। স্টেশন একেবারে খালি হয়ে গেল। ঘন্টা তিনেকের মধ্যে আর গাড়ি নেই, কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে কাহা তাক পায়চারি করা যায়। ঘণ্টাখানেক ঘুরে বেড়াবার পর দেখলুম কেউ কোথাও নেই। স্টেশন স্টাফও বোধহয় বোধ করি এই অবসরে একটু নিদ্রা নিয়ে নিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো জনহীন প্ল্যাটফর্মে অনর্থক আলো বিকরণ করছে। আমি এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে পড়লুম। ভাবলুম নিরিবিলিতে একটু ঘুমিয়ে নেওয়া যাক। হ্যাঁ, টিকিট ইন্টার ক্লাসেরই ছিল। ওয়েটিং রুমের মাঝখানে একটি বড় গোছের গোল টেবিল, তার উপর কেরোসিনের ল্যাম্প ঘোলাটেভাবে জ্বলছে। টেবিলের চারপাশে 10-12খানা চেয়ার, আরাম কেদারাও রয়েছে। একটি চেয়ারে বসে একজন ভদ্রলোক ঝিমুচ্ছিলেন। একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের ওপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওয়েটিং রুমে আছে তা প্রত্যাশা করিনি। যা হোক, অনধিকার প্রবাসের সংকোচ দমন করে একটা চেয়ার টেনে বসলুম। ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে থাকলেন। বয়স্ক লোক, মুখে দাঁড়িয়ে আছে, ওস্তাগারের তৈরি ঝলঝলে কোট প্যান্টুলুন পরা, কিন্তু তবু বাঙালি বলে সন্দেহ হলো। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলুম, মশাইয়ের কোন দিকে যাওয়া হচ্ছে? ভদ্রলোক ব্যাগটা তুলে নিজের কোলের উপর রাখলেন। এমন সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকাইতে লাগিলেন যেন তার ওই ব্যাগটা চুরি করার জন্যই আমি ঢুকেছি। তারপর সতর্কভাবে বলিলেন, আমি বিলেত যাচ্ছি। কিন্তু অবাক হয়ে চেয়ে দেখে বললুম, তিনি আবার বললেন, বিলেত যাচ্ছি। আপনি? লজ্জিতভাবে বলিলুম, আমি এই কাছেই এলাহাবাদ যাচ্ছি। এলাহাবাদ? এলাহাবাদে কি করেন? কিছু করি না, মামার বাড়িতে যাচ্ছি। আপনি কি কখনো সেখানে ছিলেন? তার সতর্ক সাবধান ভাব অনেকটা কেটে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেখানে আমি ল্যাটিন কলেজে ফিজিক্সের প্রফেসর ছিলুম। আমার নাম বিরাজমোহন সেন। বিরাজমোহন সেন?
নামটা খুব পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি। মামারা তার কাছে পড়েছিলেন। বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাজ থেকে অবসর নিতে হয়। আমি সচকিত হয়ে উঠলাম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলুম, কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলুম না। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পণ্ডিত্যের পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছু নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি বললুম, আমি আপনার নাম শুনেছি, আমার মামারা আপনার ছাত্র। তাই নাকি? কি নাম তাদের বলো তো? আমি নাম বলতেই তিনি লাফিয়ে উঠে বললেন, শৈল, নীরজ, বিলক্ষণ। তাদের খুব চিনি। তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ, বড় খুশি হলুম। বলে তিনি ব্যাগটা আবার টেবিলের ওপর রাখলেন। আমার বড় হাসি পেলুম। জিজ্ঞেস করলুম, আপনার ওই ব্যাগটিতে কোনো মূল্যবান জিনিস আছে না? মূল্যবান? তিনি একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, তা বলতে পারো। এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করিলুম, কি জিনিস? তিনি আস্তে আস্তে বললেন, একটা চশমা বিদেতে নিয়ে যাচ্ছি, স্যার অলিভার লজকে দেখাবো বলে। আরও আশ্চর্য হয়ে বললুম, চশমা? স্যার অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তিনি উত্তর দিতে গিয়ে থেমে গেলেন, মাথা নিচু করে বসে রইলেন। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞেস করলেন, তুমি ভূত বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, প্রেজ্জনী। মনে হলো মাথা খারাপের কথাটা হয়তো নেহাত মিথ্যে নয়, নাইলে আপদ দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক আবল তাবল কথা বলে কেন? বললাম, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করি না। তিনি একটু হাসলেন। যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো, তাহলে তো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়। এক বিন্দু জলে লক্ষ কোটি জীবাণু আছে, সে কি চোখে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। এক্স-রে দিয়ে জ্যান্ত মানুষের শরীরের গোটা কঙ্কালকে দেখা যায়, সাদা চোখে কি দেখতে পাবে? আমি বললুম, তা পাবো না বটে, কিন্তু ভূত যে মাইক্রোস্কোপ কিংবা এক্স-রে দিয়ে দেখা যাবে তাও তো নয়। তিনি আবার হাসলেন, গূঢ় রহস্যময় হাসি। তারপর বললেন, তা বটে, কিন্তু সাদা চোখেও যে অনেকে দেখেছে। আমি বললুম, তারা হয় ভ্রান্ত নয় ঠগ। তিনি গম্ভীর হয়ে বলিলেন, পৃথিবীতে সকলকে ভ্রান্ত কিংবা ঠগের পর্যায়ে ফেলা যায় না, খাঁটি লোকও আছে। শিশির ঘোষ জোচ্চর ছিলেন না, নির্বোধও ছিলেন না। কিন্তু তোমার এখন বয়স কম, নাস্তিকতাই তোমার বয়সের ধর্ম। আমিও তোমার মতনই অবিশ্বাসী ছিলুম। বেশি দিন নয়, 2 বছর আগে পর্যন্ত আমিও প্রেজ্জনী সম্বন্ধে ঘোর নাস্তিক ছিলুম। তারপর হঠাৎ একদিন সব ওলটপালট হয়ে গেল। যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললুম, তাতে জীবনের ধারাটাই বদলে গেল। কি আবিষ্কার করলেন? তিনি কিছুক্ষণ স্থির থেকে বললেন, একটা চশমা, বাইনোকিউলারের লেন্স বলতে পারো। আমি উত্তেজিত হয়ে বললুম, সেই চশমা কি আপনার ব্যাগে রয়েছে? হ্যাঁ। এই চশমায় স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কি ব্যাপার, আমাকে সব বলুন, আমার ভারী কৌতূহল হচ্ছে। তিনি বললেন, লোকের কাছে বলে যে রকম হাস্যপদ আর ক্ষতিগ্রস্ত হয়েছি, তাতে কাউকে বলতে ইচ্ছে করে না। যা হোক, তুমি যখন আগ্রহ প্রকাশ করেছো তখন শোনো। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞানের রাজ্যে বাতি খেয়াল কল্পনার স্থান নেই। সেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারাবার। সুতরাং ভূতপ্রেত সম্বন্ধে আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধ থাকবে, তা সহজেই অনুমান করতে পারবে। ভেবে দেখো,
নিঃসংশয় ভূতপ্রেত বিশ্বাস করা যেতে পারে, এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে কি? সবই ধোয়া ধোয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ কিচ্ছু স্বীকার করেছেন বটে, কিন্তু বিজ্ঞান স্বীকার করেনি। বিজ্ঞান চায় নিরেট স্থূল সত্য, অবছায়া অস্পষ্ট কিছু সে চায় না। তাই শিক্ষার করে আমিও 4 দিন ভূত প্রেতকে ঠাট্টা করেই এসেছি। কনান ডয়েল, স্যার অলিভার লজ এদের ভ্রান্ত খেয়াল মনে করেছি। এখনো ভাবিনি যে আমি একদিন অনেকে বিশ্বাস করার জন্য ছুটোছুটি করে বেড়াবো, আর তারা আমাকে পাগল মনে করে আমার কথা হেসে উড়িয়ে দেবে। এইটাই বোধ করি আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। বছর 2 আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন কুড়িয়ে পেলুম। সেইটে তুমি বোধহয় আর্ট স্টুডিও, সব কথা বুঝবে না, মোটামুটি বলে রাখি। একটা অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল হাতে এসে পড়েছিল। তাই থেকে নিজের হাতেই কতগুলো লেন্স তৈরি করেছিল। যন্ত্রের সাহায্য না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা সহজ নয়, বিস্তর সময় লাগে। তাছাড়া সব সময় নির্ভুল হয় না, বাঁকাচোরা থেকে যায়। কিন্তু আমার খেয়াল হয়েছিল, তাই নিজের হাতেই তৈরি করেছিল। একদিন দুপুরবেলা, তখনও লেন্স সম্পূর্ণ তৈরি হয়নি। কেমন হচ্ছে দেখবার জন্য আমি সেগুলোকে ফ্রেমের ওপর বসিয়ে চোখে পড়লুম। চশমার দোকানে চোখ পরীক্ষা করার সময় যেরকম ফ্রেমে চোখ পরীক্ষা করতে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাঁচ বসিয়ে বসিয়ে পরখ করে, দেখেছো কোথায়? আমি ঘাড় নাড়লুম। বিরাজবাবু বলতে লাগলেন, দুপুরবেলা ল্যাবরেটরিতে কেউ ছিল না। আমি দ্বার বন্ধ করে একা কাজ করছিলুম, কিন্তু চশমা চোখে দিয়ে মুখ তুলতেই দেখলুম একজন লোক ঠিক আমার সামনের চেহারে এক দৃষ্টি আমার পানে চেয়ে তাকিয়ে আছে। লোকটা সাহেব, টকটকে গোলাপি রং, মুখে ছুচলো দাড়ি, তার অদ্ভুত বেশভূষা। মধ্যযুগে ইউরোপীয়রা যেরকম মখমলের জরিদারি পোশাক পরতো সেই রকম। আমি ভেবাচেকে খেয়ে তাড়াতাড়ি চশমা খুলে ফেললুম। দেখলুম কেউ কোথাও নেই, চেয়ার খালি। খানিকক্ষণ কিছুই বুঝতে পারলুম না। তারপর আবার চশমাটা পরে দেখলুম লোকটা দরজা বন্ধ করে চলে গেল। বিরাজবাবু চুপ করলেন। আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলুম, তারপর? বিরাজবাবু বললেন, আমি অভাবনীয় এক ঘটনা যে ব্যাপারটা ভালো করে হজম করতেই কয়েকদিন কেটে গেল। শেষে বুঝলুম ভুল নয়, সত্যিই অজ্ঞাতসারে একটা অপূর্ব জিনিস আবিষ্কার করে ফেলেছি, যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায়। এই জিনিস নিয়ে যে কি করব প্রথমটা ভেবেই পেলুম না। শেষে ঠিক করলুম আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলবো। তার কাছে গেলুম। একটু উত্তেজিত ভাবেই আমার আবিষ্কারের কথা বললুম। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সেন, আপনার শরীরটা খারাপ হয়েছে, আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন। নিরস হয়ে তার কাছ থেকে আমি ফিরে এলুম। তারপর প্রফেসরদের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিল তাদেরও বললাম। তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করবার উপদেশ দিলেন। আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব। কেউ একবার জিনিসটা দেখতেই চাইলেন না, একবারও বললেন না দেখি যদি আপনার কথা সত্যি কি মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে দরখাস্ত করলুম। তাকে সব কথা জানিয়ে লিখলুম যে তিনি যদি ইচ্ছা করেন আমি সর্বসমক্ষ ডেমনস্ট্রেশন দিয়ে তাকে রাজি করাতে পারি। হপ্তাখানেক পর আমার চিঠির জবাব এলো। ইতিমধ্যে বোধ হয় আমার পাগলামির কানাঘুষো চারদিকে ছড়িয়ে পড়েছে। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানাচ্ছেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করবার দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর করা হবে। রাগের মাথায় কাজ ছেড়ে দিলুম। তারপর সারা ভারতবর্ষে যত বিজ্ঞ সুধী আছেন সকলের দ্বারে দ্বারে চশমা নিয়ে ঘুরে বেড়ালাম। এমন সব লোকের কাছে গিয়েছি যাদের পৃথিবীর জোড়া নাম, কিন্তু সকলের কাছে একই উত্তর পেয়েছি। কেউ হেসেছেন, কেউ তাড়িয়ে দিয়েছেন, কেউ বলেছে সময় নেই। কিন্তু আমার কথাটা সত্যি কি মিথ্যে তা যাচাই করে দেখার কারোর কৌতূহল হয়নি।
যখন দেখলুম এদেশে মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ বুঝবে না, তখন স্থির করলুম বিলেত যাব। সেখানে অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃত তত্ত্বান্বেষী, যিনি আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দেবেন না। ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটিতে আরম্ভ করেছিল। বললে বিশ্বাস করবে না, চশমার উপর নানা রকম অলৌকিক উৎপাত হতে শুরু করেছে। প্রেত লোকের যবনিকা মানুষের চোখ থেকে সরে যায়, এটা বোধহয় তাদের অভিপ্রেত হয়নি। তাই রোজ চশমাটার উপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো ট্রেনে ব্যাগ শুধু হারিয়ে যায়, কখনো চোরে চুরি করতে আসে, এ ধরনের ব্যাপার। যখনই চশমা চোখে দিই, দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে, চশমাটা ভেঙে ফেলবার ইঙ্গিত করছে। একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিল যে চশমাটা আমার চোখ থেকে ছিটকে মেঝেই পড়ল। ভাগ্যে কার্পেট ছিল, নাইলে সেই দিনই ওটা যেত। যা হোক, অনেক কষ্টে অনেক যত্নে এখান পর্যন্ত অটুট রেখেছি। জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে নিয়ে যেতে পারবো কিনা। এই হচ্ছে যাকে বলে একটা ফ্রিক। এর অবিকল নকল কখনো তৈরি হবে না। ভদ্রলোকের অত্যাচার্য কথাগুলি আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন প্রবল নাড়া দিতে লাগলো। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলুম, আচ্ছা, এই চশমা যে কেউ পড়লে দেখতে পারবে ভূত? হ্যাঁ, নিশ্চয় পারবে। যদিও সে পরীক্ষা করার সুযোগ আমি আজ পর্যন্ত পাইনি। আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখেছি। আমি আর কৌতূহল দমন করতে পারলুম না। বললুম, তাহলে আমাকে একবার দেখাতে পারবেন? নিশ্চয়ই পারি। তিনি সানন্দে ব্যাগটা নিজের কাছের দিকে টেনে নিলেন। দেখবার জন্য আমি ছটফট করে বেড়াচ্ছি, কিন্তু আমার দুর্ভাগ্য কেউ দেখছে না। ব্যাগ খুলে তিনি সযত্নে একটা তুলোয় মোড়া চামড়ার কেস বার করলেন। তারপর অতি সন্তর্পণে কেসটা খুললেন। কেসের মধ্যে একটা মজবুত গোছের চশমা। ঠিক চশমা নয়, আজকাল এরকমের বাইনোকিউলার চশমা বেরিয়েছে, অনেকটা সেই রকম দেখতে। সামনে কতগুলো সবুজ কাঁচ লাগানো, তার আশেপাশে পিতলের স্ক্রু, টর্টই শেলের মোটা মোটা আর্ম। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের উপর চশমাটা বসিয়ে দিলেন। প্রথমে কিছুই দেখতে পেলুম না, কেবল সবুজ ধোঁয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পতর সরব হলেও, কি দেখতে পাচ্ছ? এবার 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 দেখতে পাচ্ছ? ক্রমশ চোখের দৃষ্টি পরিষ্কার হতে লাগলো। মনে হলো যেন ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে আসছে। তারপর বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট জিনিস দেখতে পেলুম। ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভেতর দিয়ে দেখলুম আলো ঘরে ঢের, উজ্জ্বল অথচ মোলায়ম। সেরকম অলৌকিক আলো কখনো দেখিনি। কোথা থেকে আসছে বোঝা যায় না, অথচ সর্বত্র সমানভাবে পড়ছে। কোথাও ছায়া নেই, আশ্চর্য আলো। এইটাই বোধহয় প্রেতলোকের দীপ্তি। কিন্তু আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলুম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ডটা একবারে ডিগবাজি খেয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখলুম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটা লোক বসে আছে। তাদের পেছনে মাথার পর মাথা, ঘরের মধ্যে তিল ফেলবার জায়গা নেই, আর সবাই তীব্র নিম্নমসে চেয়ে রয়েছে আমার পানে। বিরাজবাবু জিজ্ঞেস করলেন, দেখতে পাচ্ছ? গলা দিয়ে আওয়াজ বেরোলো না, তাই উত্তর দেওয়া হলো না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে এক প্রেত দাঁড়িয়ে মুখের দিকে কটমট করে তাকিয়ে আছে। বাঁ দিকে তাকিয়ে দেখি ঠিক তাই। আমার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে ধরাস ধরাস করতে লাগলো। এদের যে কত রকম চেহারা তা বর্ণনা করা যায় না। সাহেব আছে, চীনাম্যান আছে, ভারতীয় লোক আছেন, আবার নিকশকান্তি নিগ্রহও আছেন। কোনো ভেদ জ্ঞান নাই। একজন শীর্ণকায় উপরিবর্ত ব্রাহ্মণ এবং একটি পালক দেওয়া টুপি পরা 16 শতাব্দীর সাহিব পাশাপাশি বসে রয়েছেন দেখলুম। সকলেরই দৃষ্টি আমার ওপর। ভেবে মনে হলো কেউ আমার প্রতি সন্তুষ্ট নন। যদি দাবি
জন্মাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি বলে তারা আমার উপর ভয়ঙ্কর চটেছেন। ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো। কানে কিছুই শুনতে পেলুম না, কিন্তু মুখ আর হাত নেড়ে দেখে যা আন্দাজ হলো খুব উত্তেজিতভাবে তর্ক চলেছে, এবং আমি যে এই তর্কের লক্ষ্যবস্তু তাতে কোনো সন্দেহ রইল না। শেষে সেই পইতে পড়া শীর্ণ ব্যক্তিটি আমার দিকে ফিরে আঙুল দেখিয়ে খুব তীব্রভাবে কি বলতে আরম্ভ করলেন, কিন্তু কোনো কথা বোঝা গেল না। তিনি কি বললেন আমি তার বর্ণনাও করতে পারলুম না। অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর তিনি টেবিলের ওপর একটা নিঃশব্দ চপটঘাত করে চুপ করলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থাটা কীরকম হয়েছিল সে সম্বন্ধে বিশদভাবে কিছু বলিনি, বলবার দরকারও নেই। তোমরা সহজেই আন্দাজ করে নিতে পারবে। চশমার ভেতর দিয়ে যে এই অদ্ভুত ভূতের রাজ্য দেখতে পাচ্ছিল, চশমা খুলে ফেললে আর দেখতে পাবো না, সে কথা সব ভুলে গিয়েছিল। মনে হচ্ছিল সাদা চোখেই এদের দেখছি, যেন নির্জন মানুষহীন একটা জায়গা। এক পাল ভূতের মধ্যে বসে পড়েছি আমি। তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমেই বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে নিয়ে এরা ভীষণ কাণ্ড কিছু করবার বাঁধছে। আমি বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল তাদের কাণ্ড দেখে তাও লুপ্ত হয়ে গেল। চশমাটা খুলে ফেললেই ল্যাঠা চুকে যেত, কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াইলুম। তেমনি তারাও সঙ্গে সঙ্গে দাঁড়াইলে। তারপর কি একটা ভয়ঙ্কর সংকল্প করতে জ্বলন্ত জ্বলন্ত দুটি চোখ মিলে আমার দিকে আস্তে আস্তে অগ্রসর হতে লাগলো। আমি আর চুপ করে থাকতে পারলুম না, বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দৌড় মারলুম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়াতে দৌড়াতে ঘাড় ফিরিয়ে দেখলুম তারা তেমন ভিড় করে আমার পেছন পেছন তেড়ে আসছে। এই সময় একটা বিরাট রই রই শব্দ কানে এলো, খবরদার, হুঁশিয়ার, ট্রেন আতা হে। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ফ্যাঁস ফ্যাঁস হুড়হুড় শব্দ। ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাঁচকা মেরে নিজেকে সামনে নিলুম। গরম ইঞ্জিনটা শো শো শব্দ করে আমার প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁচকা দিয়ে নিজেকে সামলালুম বটে, কিন্তু ভারী চশমাটা নাকের উপর থেকে ছিটকে পড়ে গেল লাইনের উপর, আর গাড়ির চাকাগুলো গড়গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে যেতে আরম্ভ করল। আমি হাত পায়ে আর জোর ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মের কাপড়ের উপর শুয়ে পড়লাম। চেতনা লুপ্ত হয়ে আসছিল, মাথার মধ্যে ঝিমঝিম করছিল। তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে লাগল মন্দিপুর ট্রেনের চাকর আর লোহালক্করের শব্দ। মনে হলো যেন এতক্ষণ যেসব পেটগুলো সবাক হয়ে আমাকে ঘিরে দাঁড়িয়ে বৈচিত্র্য স্বরে মহা আনন্দে হাসি হাসছে। মিনিট কয়েক পরে সংজ্ঞা হয়ে দেখলুম আমার চারিদিকের অসংখ্য লোকের ভিড় জমেছে, আর বিরাজবাবু পাগলের মতো আমার দুটো মাথা নাড়ছে আর ঝাঁকানি দিচ্ছেন আর বলছেন, কি করলে? আমার চশমা কই? আমার চশমা কই? আমার চশমা! মূর্ছা যাওয়াই সৎ যুক্তি বিবেচনা করে আমি আবার মূর্ছিত হয়ে শুয়ে পড়লাম। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সবুজ চশমা। গল্প পাঠে আমি সাগনিক। প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না। ধন্যবাদ।